হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সাসটেন সাইড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো আপকামিং এসএসসি এমটিএস এক্সামের জন্য। লাস্ট আমি তোমাদের এমটিএস এর 7th অক্টোবরের ফার্স্ট শিফটের ইংলিশের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা 7th অক্টোবরের সেকেন্ড শিফটের প্রশ্নগুলো আলোচনা করব। সব শিফটের প্রশ্নভাবে আলোচনা করব না, কেননা অনেক শিফটে বেশ সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন্স থাকে। তো এই জন্য ম্যাক্সিমাম যতগুলো শিফট সম্ভব আমি তোমাদের পরীক্ষার আগে সেগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো লাস্ট এমটিএস এক্সামের কোয়েশ্চেন্স, এবং এর থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম ধরনের প্রশ্ন আসে এসএসসি এমটিএস এক্সামে। নাম্বার অফ কোয়েশ্চেন্স সেমই থাকে, নাম্বার অফ কোয়েশ্চেন্সে সেরকম একটা ডিফারেন্স দেখা যায় না। কোনো শিফটে হয়তো একটু কঠিন কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করলো, অথবা কোনো শিফট একটু ইজি হলো, এরকম ডিফারেন্স দেখা যেতে পারে। তার জন্যই নর্মালাইজেশন হয়। তো সেই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণেই, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমরা ভালোভাবে এই সেশনটা অ্যাটেন্ড করো। আমি যতটা ডিটেলসের সম্ভব তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের OWS, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, ঠিক আছে? তো আ ডিজিজ কজিং আ পারসন টু ফল আনকনসিয়াস ইনভলন্টারিলি। দেখো এখানে কিন্তু দুটো বড় বড় বানান চলে এলো, ঠিক আছে? আনকনসিয়াস অ্যান্ড ইনভলন্টারিলি। তো অবশ্যই তোমাদের এখন ফার্স্ট কাজ হবে এই দুটোর স্পেলিংটা খাতায় লিখে ফেলো, চটপট করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছে যে এটা একটা এমন একটা ডিজিজের কথা বলতে চাইছে যেখানে একজন মানুষ অনিচ্ছাকৃতভাবে তার জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক আছে? ভলান্টারি মানে কি? আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি, আমাদের বায়োলজিতে ছিল। তো ভলান্টারিলি মানে তুমি যদি কোনো ইচ্ছাকৃতভাবে যদি সেই জিনিসটা করো। ইনভলান্টারি মানে তুমি যেটা ইচ্ছাকৃতভাবে করছো না, অনিচ্ছাকৃতভাবে করছো, ঠিক আছে? তো আর ডিজিজ কজিং আ পারসন টু ফল আনকনসিয়াস ইনভলান্টারিলি, সেটা এই অপশনগুলোর মধ্যে কি হবে? ইনসোমনিয়া, ডিমেনশিয়া, স্যানিলিটি, এপিলেপসি। তো এক একটা করে আমরা মানেগুলো অবশ্যই দেখে নেব। ইনসোমনিয়া হয়তো তোমরা অনেকেই জানো, ঘুম হয় না যে রোগটায়, সেটাকে আমরা ইনসোমনিয়া বলি। এটাকে আমরা বলি হ্যাবিচুয়াল স্লিপলেসনেস, ঠিক আছে? ইনএবিলিটি টু স্লিপ, আমি যদি ঘুমোতে না পারি, ইনএবিলিটি টু স্লিপ, সেটা একটা রোগে হয়ে দাঁড়ায়, এক সময় একটা রোগ হয়ে দাঁড়ায় যে তার ঘুমই হয় না রাত্রিবেলা। ইনসোমনিয়াতে ভোগে অনেকে, এরকম বলে, দেখবে। তো সেখানে হচ্ছে হ্যাবিচুয়াল স্লিপলেসনেস, ঠিক আছে? ডিমেনশিয়া হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার, কোনো হেড ইনজুরির জন্য বা কোনো কারণে মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডার, সেটাকে ডিমেনশিয়া বলে। সেনিলিটি হচ্ছে বার্ধক্য, ঠিক আছে? সেনিলিটি হচ্ছে বার্ধক্য, ওকে? তো আমাদের যে লাস্ট ওয়ান এপিলেপসিটা কি? এপিলেপসি হচ্ছে মৃগী রোগ, ওকে? তোমরা নিশ্চয়ই শুনে থাকবে মৃগী রোগের কথা। তো মৃগী রোগেই এটা হয়, তোমরা হয়তো দেখে থাকবে যে এরকম মানুষ হঠাৎ হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি একবার ছোটবেলায় আমার বাড়ির সামনে একটা ঘটনা হয়েছিল, আমার মনে আছে এখনো। তো মৃগী রোগকে বলা হয় এপিলেপসি, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। আর ডিজিজ কজিং আ পারসন টু ফল আনকনসিয়াস ইনভলন্টারিলি ইজ কল্ড এপিলেপসি, ওকে? নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্রেকডাউন ইন পাওয়ার সাপ্লাই ওয়াজ কজিং বাই আ ডিফেক্টিভ ট্রান্সফর্মার। তো এখানে আমার গ্রামেটিক্যাল এরর খুঁজে বার করতে হবে। তো আমি প্রথম থেকে একদম ওয়ান বাই ওয়ান ওয়ার্ডগুলো পড়বো। দ্য ব্রেকডাউন কিন্তু আমি তোমাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে তো? ঠিক আছে, ব্রেকডাউন ফ্রেজাল ভার্বটা কি একটু কমেন্ট করে আমাকে বলে দিও। The breakdown in power supply was causing by a defective transformer. এবার এই সেন্টেন্সটা বলছে was causing, মানে এখানে past continuous ইউজ হচ্ছে। আবার তারপরে বলছে বাই আ ডিফেক্টিভ ট্রান্সফর্মার। যদি প্রশ্নটা আমি ভালো করে পড়ি, তাহলে এটা বলতে চাইছে যে পাওয়ার সাপ্লাই যে ব্রেকডাউনটা হয়েছে, সেটা হয়েছে ডিফেক্টিভ ট্রান্সফর্মারের কারণে, ওকে? তো এই সেন্টেন্সটা তো অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মে আছে, তাই না? প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ভয়েসে আছে, কেননা বাই এর ডিফেক্টিভ ট্রান্সফর্মার আছে। তাহলে কি এখানে কজিং হবে? মানে এখানে কি আমার পাস্ট কন্টিনিউয়াসের কোনো প্রয়োজন আছে? এখানে সিম্পলি ওয়াজ কজড হবে, তাই না? ওয়াজ কজড হওয়া উচিত। দ্য ব্রেকডাউন ইন এ পাওয়ার সাপ্লাই ওয়াজ কজড বাই আ ডিফেক্টিভ ট্রান্সফর্মার। তো সেই অনুযায়ী লাস্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার, মানে লাস্ট যে পোর্শনটা ওয়াজ কজিং বাই, এই জায়গাতেই এরর আছে। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। সুইচ অফ দ্য টেলিভিশন ইফ ইউ নট ওয়াচিং ইট। বলছে তুমি যদি টেলিভিশনটা না দেখো, যদি তুমি ওয়াচ না করে থাকো, তাহলে তুমি সুইচ অফ করে দাও। এবার এই আন্ডারলাইন পোর্শনটা ইমপ্রুভমেন্ট দরকার আছে কি না। দেখো এখানে কিন্তু কোনো ভার্বই নেই, সিম্পলি বলে দিচ্ছি ইউ নট ওয়াচিং ইট। তো ভার্ব তো আমার প্রয়োজন, তো অবভিয়াসলি এটাকে আমার ইমপ্রুভমেন্টের দরকার। তো সেখানে আমি অবশ্যই থার্ড অপশনটা এলিমিনেট করে দেবো, কারণ সাবস্টিটিউশন তো রিকোয়ার্ড, এখানে কোনো ভার্বই নেই। এবার এই সেন্টেন্সটা চলছে প্রেজেন্টে, তাই না? প্রেজেন্টে চলছে। তো এবার ফার্স্টের অপশনটা কি আছে? ডু নট ওয়াচিং ইট। এবার ডু নট ওয়াচিং ইট তো হতে পারে না, ডু নট ওয়াচ হতে পারতো, বাট ডু নট ওয়াচিং ইট তো হতে পারে না। সেকেন্ড বলছে
if you are not watching it, which will be the correct one? If you are not watching it should be the right one. Okay, third one তো এমনি হবে না, fourth one বলছে if you did not watched it, এক তো did not এর পর watched হবে না, ওকে, did not এর পর watch হতে পারতো, বাট এখানে did not মানে পাস্টে হবেই না, কারণ সেন্টেন্সটাই চলছে প্রেজেন্টে। ওকে, তো সেই অনুযায়ী আমাদের সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। সুইচ অফ দ্য টেলিভিশন ইফ ইউ আর নট ওয়াচিং ইট। ওকে, নেক্সট প্রেমচাঁদ, আমি শিওর যে তোমরা প্রেমচাঁদের নাম অবশ্যই শুনে থাকবে। প্রেমচাঁদ ড্যাশ মেইনলি রোট অ্যাবাউট রুরাল ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট হিন্দি রাইটার। তো এখানে কি বসবে? দ্যাট, হোম, হু, হুইচ। তো আমরা এখানে একজন মানুষকে ইন্ডিকেট করছি, প্রেমচাঁদ যে কিনা মেনলি রুরাল ইন্ডিয়ার উপর লিখেছিলেন, একজন গ্রেট হিন্দি রাইটার ছিলেন, ঠিক আছে, একজন গ্রেট হিন্দি লেখক ছিলেন। আমি তো প্রেমচাঁদকে ইন্ডিকেট করছি যে কিনা মেনলি রুরাল ইন্ডিয়ার উপর লিখেছিলেন, তাহলে সেখানে আমি অবশ্যই হু ইউজ করব, তাই না? কোনো মানুষকে আমি ইন্ডিকেট করছি, তো সেক্ষেত্রে তো আমি হু ইউজ করব। যদি কোনো থিংসকে আমি ইন্ডিকেট করতাম, ঠিক আছে, যদি কোনো থিংস, কোনো প্রাণহীন বস্তুকে যদি আমি ইন্ডিকেট করতে চাইতাম, সেক্ষেত্রে আমি হুইচ ইউজ করতে পারতাম। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। প্রেমচাঁদ হু মেইনলি রোট অ্যাবাউট রুরাল ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট হিন্দি রাইটার। বি অল ইয়ার্স, এটা আমি কিন্তু তোমাদেরও বলছি। ওকে, বি অল ইয়ার্স, তো এটার মানেটা কি বুঝতেই পারছো, আমি তোমাদেরকে বলছি, মানে আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু মন দিয়ে শোনো এই কথাটা। ওকে, তো সেটাও কাইন্ড অফ এর মানেটা গিয়ে দাঁড়ায় যে বি অল ইয়ার্স মানে হচ্ছে এরকমভাবে তোমরা জিনিসটাকে মনে রাখতে পারো যে আমি একদম সমস্ত কান দিয়ে জিনিসটা শুনছি। এবার তুমি সমস্ত কান দিয়ে মানে কি, মানে একদম পুরো ফুল কনসেন্ট্রেশন দিয়ে কোনো জিনিস শুনছো, মানে তুমি একদম খুব ইন্টারেস্টেড ওই জিনিসটা শোনার জন্য, তুমি খুব ইগারলি ওই জিনিসটা শোনার ইচ্ছা আছে তোমার, সেক্ষেত্রে তুমি একদম মন দিয়ে কোনো জিনিস শুনবে। ওকে, তো বি অল ইয়ার্স মানে হচ্ছে ইগার টু লিসেন। ওকে, বি অল ইয়ার্স মিনস ইগার টু লিসেন। Fourth one is the correct answer. Next, babe in the woods, এইটা একটু ডিফারেন্ট ইডিয়ামস। ওকে, এরকম ইডিয়ামস একটু আনকমন, এরকম ইডিয়ামস এমটিএস এ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে হয়তো নেই। ওকে, কারণ একটা দুটো তো তোমাকে কোয়েশ্চেন আসবেই, সম্পূর্ণ তো তোমার প্রিভিয়াস ইয়ার থেকে আসতে পারে না। আমরা প্রিভিয়াস ইয়ার বেসড পড়াশোনা করি যাতে আমাদের একটা ধারণা চলে আসে যে কিরকম টাইপের কোয়েশ্চেন্স আমাদের এসে থাকে। ওকে, তো বেব ইন দ্য উডস মানে অ্যাকচুয়ালি হলো অ্যান ইনোসেন্ট or naive person, especially one in a difficult or dangerous environment. Okay, an innocent or naive person, especially one ইন আ ডিফিকাল্ট অর ডেঞ্জারাস এনভায়রনমেন্ট, মানে আমি এখানে এমন একজন মানুষের কথা বলছি যে কিনা ওই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশন বা যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা সে নতুন এবং সে সম্পর্কে সে কিছু জানে না, নেভ। ওকে, যে কিনা কারেন্ট এনভায়রনমেন্ট সম্পর্কে হয়তো একটু ডিফিকাল্টি ফেস করছে। ওকে, সো বেব ইন দ্য উডস কারেক্ট আনসার হবে। দেখো ফার্স্ট ওয়ান বলছে আ ওয়াইজ ওল্ড পার্সন, মনে তো হচ্ছে না। আ ফুলিশ অ্যান্ড স্টুপিড পার্সন, সেরকম কিছু আমরা বুঝলাম না মানেটা থেকে। আ ইয়াং ডিফেন্সলেস পার্সন, হ্যাঁ এটা হতে পারে। আ পেল অর সিকলি পার্সন, এখানে কোনো অসুস্থ মানুষের কথা বলা হচ্ছে না, সো থার্ড ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার, আ ইয়ং ডিফেন্সলেস পার্সন। ওকে, ডিফেন্সলেস বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ডেঞ্জারাস এনভায়রনমেন্ট বা ডিফিকাল্ট এনভায়রনমেন্টের মধ্যে সে আছে, সেখানে সে ইনোসেন্ট হওয়ার জন্য বা সেটা সম্পর্কে সে নেভ হওয়ার জন্য সে হয়তো সে জিনিসটাকে ডিফাইন করতে পারছে না, তো সেই জন্য এখানে ডিফেন্সলেস ওয়ার্ডটা ইউজ হয়েছে, আ ইয়াং ডিফেন্সলেস পার্সন। থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এমিগ্রেট, ইমার্জেন্সি, এমফাসিস, এমিনেন্ট। এগুলোর মধ্যে কোনটা ইনকারেক্ট? আমি জানি তোমরা অলরেডি এতক্ষণে ধরে ফেলেছো যে কোনটা ইনকারেক্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান এমিগ্রেট। এমিগ্রেট ইনকারেক্ট, এবং সেটা কি হবে, একটা এম কম হবে, তাই না, একটা এম কম হবে এমিগ্রেট। এবার আর একটা হয় সেম মানেই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, ইমিগ্রেট। ওকে, এমিগ্রেট আর ইমিগ্রেট, এখানে কিন্তু আবার দুটো এম হয়, এমিগ্রেটে একটা এম হয় কিন্তু ইমিগ্রেটে কিন্তু দুটো এম হয়। আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে এমিগ্রেট আর ইমিগ্রেটের মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, দুটোরই মিনিং কিন্তু কাইন্ড অফ সেম, কিন্তু দুটো একটু অন্য ওয়েতে ইউজ হয়, তো সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে এমিগ্রেট এবং ইমিগ্রেটের মধ্যে কি ডিফারেন্স সেটা। ওকে, এমার্জেন্সি মানে তোমরা জানো, এমফাসিস মানেও তোমরা জানো, এমিনেন্ট মানে কি, যে খুব একটু ফেমাস পার্সোনালিটিদের আমরা এমিনেন্ট বলে থাকি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটির সিনোনিম বার করতে হবে। তো ফেথ মানে তো বিশ্বাস, ওকে, বিশ্বাস রাখা। কামনেস মানে শান্ত,
স্নিগ্ধ। ওয়ারি মানে হচ্ছে দুশ্চিন্তা করা, যেটাকে আমরা বলি ওয়ারি। আর ডিলাইট মানে তো আনন্দ। ওকে, তো এখানে সিনোনিম বলেছে, তাহলে অফকোর্স ওয়ারি হওয়া উচিত, কারণ এটাকে একটা দুশ্চিন্তাই বোঝাচ্ছে। অ্যাংজাইটি মানে আমরা তাই বুঝি। ওকে, সো থার্ড ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার, ওয়ারি। ওয়ারি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ অ্যাংজাইটি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দে ওয়্যার নট সারপ্রাইজড বাই দ্য রেজাল্টস অ্যান্ড নর ওয়্যার আই। এবার দেখো এখানে সেন্টেন্সটা তো পাস্টে চলছে, তো সেই হিসেব অনুযায়ী এই যে আন্ডারলাইন সেগমেন্টটা সেটা পাস্টেই হবে, সেখানে কোনো প্রবলেম নেই। তো এবার আমার কাছে অপশনসগুলো আছে, সেগুলোর মধ্যে আর আছে যেটা আমি এলিমিনেট করব, ডু আছে যেটা আমি এলিমিনেট করে দেবো, কেননা আমার সেন্টেন্সটা তো পাস্টে চলছে, তাহলে ওখানে সাবস্টিটিউট হয়ে যা বসবে সেটা পাস্টই বসবে। তাহলে আইদার ডিড বসবে নয়তো ওয়াজ বসবে। এবার কি বসবে সেটা আমাকে দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে এভাবে কি করে তুমি একটা অপশন এলিমিনেট করতে পারো সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে সেন্টেন্সটাকে বুঝে সেন্টেন্সটাকে পড়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা অপশনসগুলো এলিমিনেট করতে পারো। ওকে, তো এবার দেখো, দে ওয়্যার নট সারপ্রাইজড বাই দ্য রিজাল্টস অ্যান্ড নর ওয়্যার আই। তো নর, নাইদার এগুলো এরকম নেগেটিভ যখন আমরা ইউজ করি তখন আমরা ইনভার্সন ইউজ করি। ইনভার্সন বলতে মানে আমরা তো সাধারণত আই বলে তারপর তো আমরা ভার্বটা শুরু করি, কিন্তু এখানে দেখো সাবজেক্টের আগেই ভার্ব ইউজ করা হয়েছে। তো এই ইনভার্সনটা আমরা নেগেটিভ যখন আমরা নাইদার নর এগুলো ইউজ করি তখন আমরা ইনভার্সন ইউজ করে থাকি। ঠিক আছে, তো সেজন্য এখানে এই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদের একটু বুঝিয়ে দিলাম, যে এরকমভাবে আমরা নর ওয়্যার আই বা নাইদারের ক্ষেত্রে আমরা এরকম সাবজেক্টের আগে ভার্ব ইউজ করি। এবার ব্যাপারটা হচ্ছে আই এর সাথে কি ওয়্যার হয়? নিশ্চয়ই নয়। এক্ষেত্রে আই এর সাথে ওয়্যার হওয়ার কোনো ব্যাপার নেই। কিছু কিছু এক্সেপশনস থাকে যেখানে কিন্তু আমরা আই এর সাথে ওয়্যার ইউজ করে থাকি। ওকে, তো এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াজ। ওকে, দে ওয়্যার নট সারপ্রাইজড বাই দ্য রেজাল্টস অ্যান্ড নর ওয়াজ আই। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনভাইট, ইনভাইটটা একদম ঠিক আছে, ইনভ্যালিডও ঠিক আছে, ইনওয়ার্ডও ঠিকই আছে, ইনভোক। ওকে, এখানে যে ডাব্লুটা আছে সেটা হবে ভি। ওকে, ইনভোক। ইনভোক মানে কি? ইনভোক মানে এটা সাধারণত না, মানে আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি বা পুজো করি সেটাকে ওখানে আমরা ইনভোক ওয়ার্ডটা ইউজ করি, মানে কিছুটা আহ্বান করা, এটাকে বলা হয় ইনভোক অ্যাকচুয়ালি। ওকে, আর যদি আমি ইংলিশে বোঝাই সেটা হচ্ছে কল অন ইন প্রেয়ার, মানে তুমি যখন প্রার্থনা করছো ভগবানের কাছে সেই ক্ষেত্রে আমরা ইনভোক ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, আমি মানেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, এবং এখানে যে ইনকারেক্ট স্পেল যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফোর্থ ওয়ান, যেটা কিনা ভি হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে প্রোটেক্ট। প্রোটেক্টের অ্যান্টোনিম, তো প্রোটেক্ট মানে কি? রক্ষা করা, তাই না? প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। এবার সিকিওর, সিকিওরটা তো কাইন্ড অফ সিনোনিমই হয়ে গেল না, কোনো জিনিস তুমি সিকিওর করে রাখছো, তাহলে এটা সিনোনিম বলতে পারো। কিপ মানে রেখে দেওয়া, সেটাও সিনোনিম বলতে পারো। কভার মানে কভার করে রাখছি কোনো জিনিস, আমি সেটাকেও এক কাইন্ড অফ রক্ষা করাই বা সিকিওর করে রাখাটাই বোঝায়, তো এটাও কাইন্ড অফ সিনোনিম। তো পড়ে থাকলেও একমাত্র ফোর্থ ওয়ান হার্ম, এবং হার্ম মানে এমনিতেও উল্টোটাই বোঝায়, তাই না? কোনো জিনিস প্রোটেক্ট করা মানে জিনিসটাকে রক্ষা করছে, আর কোনো জিনিস হার্ম করা মানে কি? তার আমি ক্ষতি করার চেষ্টা করছি, তাই না? তো হার্ম হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ প্রোটেক্ট। ওকে, ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান হচ্ছে সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা, সেটা এখানে এই পার্টটা সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা সেটা আমাদের দেখতে হবে। দের ইজ নো নিড টু মেক চেঞ্জেস ইন মেনি পার্ট অফ দিস সেন্টেন্স অ্যাজ ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তো এবার আমাকে দেখতে হবে যে মেনিটা কি আমার চেঞ্জ করার প্রয়োজন আছে সেটা দেখতে হবে। তো বলছে দের ইজ নো নিড টু মেক চেঞ্জেস ইন মেনি পার্ট অফ দিস সেন্টেন্স। এবার আমরা যদি এটাকে বাংলায় বলি তাহলে আমরা কিরকম বলি, যে এইখানে এই সেন্টেন্সটার কোনো পার্টেই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তাই না? দিস সেন্টেন্স মানে এই সেন্টেন্সের কোনো পার্টেই কোনো চেঞ্জেস করার মানে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি বলবো? এই সেন্টেন্সের অনেক পার্টে কোনো চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই, আমি কি এইটা বলবো? নিশ্চয়ই না। আমার এটা আপনা আপনি বেরিয়ে আসবে যে এই সেন্টেন্সের কোনো পার্টেই কোনো চেঞ্জেস করার দরকার নেই। কোনোটা তো মেনি হতে পারে না, তাহলে সেটা এনি একমাত্র হবে। কোনো পার্টে চেঞ্জেস করার দরকার নেই, তাহলে সেটা কি হবে? এনি। দেয়ার ইজ নো নিড টু মেক চেঞ্জেস ইন এনি পার্ট অফ দিস সেন্টেন্স অ্যাজ ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, so first one is the correct answer. Okay, chalo next question. She dash a lot about her health problems. আচ্ছা, এখানে কিছু একটা চিন্তা করার সাথে কিছু একটা হওয়া উচিত, তাই না? সে তার হেলথ প্রবলেমের ব্যাপারে এখানে বলছে, পরের সেন্টেন্সের পোর্শনটায় হেলথ প্রবলেমের ব্যাপারে বলা হয়েছে। তাহলে সে কনসার্নস আছে, সে ওয়ারিজ আছে, সাফার্স আছে, ট্রাবলস আছে। সে ট্রাবলস আ লট অর সে সাফার্স আ লট,
সাফার্স আ লট অ্যাবাউট হেলথ প্রবলেম তো হতে পারে না, তাহলে আইদার কনসার্ন হবে নয়তো ওয়ারিজ হবে। এবার আমরা কোন ক্ষেত্রে কনসার্ন ইউজ করব, কোন ক্ষেত্রে ওয়ারিজ ইউজ করব? আমরা ওয়ারি কখন ইউজ করব? যখন কোনো নেগেটিভ জিনিসের কথা আমরা বলছি। ওয়ারি মানে কি? আমি তো দুশ্চিন্তা করছি, তাই না? আমি দুশ্চিন্তা করছি, তো দুশ্চিন্তা তো আমি সবসময় নেগেটিভ জিনিস নিয়ে করবো, নিশ্চয়ই কোনো ভালো জিনিস নিয়ে বা কোনো পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিশ্চয়ই কেউ দুশ্চিন্তা করে না, তাই না? নেগেটিভ জিনিসের কথাবার্তা ভাবলেই আমাদের দুশ্চিন্তা হয়। তো এখানে ওয়ারিজ আমরা তখন ইউজ করবো যখন কোনো নেগেটিভ জিনিসের কথা বলছি। আর কনসার্নস হচ্ছে আমি কনসার্ন খুব এই জিনিসটা নিয়ে, তো আমি এটাকে যদি এখানে এরকম বলা হতো যে তার হেলথ ফিটনেস নিয়ে কোনো কথা যদি বলা হতো, যে সে ফিটনেস নিয়ে ব্ল্যাঙ্কসটা থাকতো, তাহলে সেখানে আমরা কনসার্ন ইউজ করতাম, যে সে তার ফিটনেস নিয়ে, তার বডি ফিটনেস নিয়ে সে খুব কনসার্ন। বাট এখানে হেলথ প্রবলেমের কথা বলা হয়েছে, তো হেলথ প্রবলেম নিয়ে সে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আমাকে চেয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, তো সেই কনফিউশনটাই আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে রিজলভ করার চেষ্টা করছি। যেখানে যেহেতু হেলথ প্রবলেমের কথা বলা হয়েছে, তার মানে এটাই বোঝাচ্ছে যে সে এই হেলথ প্রবলেমটা নিয়ে খুবই দুশ্চিন্তা করে, ঠিক আছে? তো এই জন্য এখানে সেকেন্ড ওয়ান উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, শি ওয়ারিজ আ লট অ্যাবাউট হার হেলথ প্রবলেমস। নেক্সট কোয়েশ্চেন, ইমপ্লোর। ইমপ্লোরের সিনোনিম চেয়েছে। প্রথমে তো দেখে নেবো যে ইমপ্লোরের মানেটা কি। ইমপ্লোরের মানে হচ্ছে বেগ সামওয়ান earnestly to do something। কিছু করার জন্য আমি একদম কারোর কাছে ভিক্ষা চাইছি, মানে আমি খুব রিকোয়েস্ট করছি তাকে, সেক্ষেত্রে আমরা বলবো ইমপ্লোর। এবার এখানে আমাকে সিনোনিম বের করতে হবে। সিনোনিম বলেছে আনসার, অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ তো ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার তো ব্যাপার এখানে হচ্ছে না। আনসার মানে উত্তর দেওয়া, সেটাও হবে না। ওকে, রিফিউজ মানে তো আমি করবো না, একদম বলে দিলাম মুখের ওপর না, রিফিউজ করছি আমি, সেটাও এখানে নিশ্চয়ই বলছে না। আমাকে সিনোনিম চেয়েছে, তাহলে একমাত্র প্লিড পড়ে থাকে, যেটা কিনা কারেক্ট হবে। ঠিক আছে, আমি প্লিড করছি কাউকে বা ইমপ্লোর করছি, দুটো হচ্ছে একে অপরের সিনোনিম। ওকে, সো দ্যাটস ওয়াই ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ইমপ্লোরের এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে সিনোনিম সেটা হবে প্লিড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ধ্যানচাঁদ ইজ ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার্স অফ অল টাইম। তো ধ্যানচাঁদকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার হিসেবে কি করা হয়? মানে ধ্যানচাঁদ ইজ থট ওয়ান অফ দ্য, না থট এরকম কিছু হতে পারে না। বিলিভড মানে তাকে বিশ্বাস করা হয়, বিশ্বাস অবিশ্বাসেরও ব্যাপার নেই এখানে কিছু। অবজার্ভ আমরা কখন করি? যখন কোনো ইভেন্টের কথা বলি, যখন আমরা কোনো ইভেন্টের কথা বলি তখন আমরা অবজার্ভ করি। যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে একটা ইভেন্ট, সেটাকে অবজার্ভ করা হতে পারে। কোনো একটা ইভেন্ট হচ্ছে, কোনো একটা ডে ধরো সেলিব্রেট করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবজার্ভ কথাটা ইউজ করতে পারি। তো এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে কনসিডার। আমরা তাকে কনসিডার করছি যে সে একজন অন্যতম গ্রেটেস্ট হকি প্লেয়ারদের মধ্যে একজন অন্যতম। ওকে, সো ধ্যানচাঁদ ইজ কনসিডার্ড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার্স অফ অল টাইম। এবার তোমরা আমাকে বলো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার্স কেন ইউজ করছি, এজ কেন ইউজ করছি? কেননা এখানে আমরা অনেক হকি প্লেয়ার্সদের মধ্যে একজনের কথা বলছি। ওকে, আমরা বলছি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার্স, মানে অনেক গ্রেটেস্ট হকি প্লেয়ার্সদের কথা বলছি আমরা, একজন না, অনেক গ্রেটেস্ট হকি প্লেয়ার্সের কথা বলছি, তাদের মধ্যে একজনের কথা বলছি, ওয়ান অফ দেম। ওকে, ওয়ান অফ দিস গ্রেটেস্ট হকি প্লেয়ার্স। ওকে, তো সেই জন্য কিন্তু আমরা এখানে এস ইউজ করবো, কারণ আমরা অনেকগুলো হকি প্লেয়ারের মধ্যে একজনকে এখানে কনসিডার করছি, তো সেই জন্য আমরা এস ইউজ করবো। এটা কিন্তু এসএসসির খুব ফেভারিট কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ওকে, তো ধ্যানচাঁদ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট hockey players of all time. Fourth one is the correct answer. Next question, dash he was feeling sick, he ate all the food. তার শরীর অসুস্থ লাগছিল, he was feeling sick, সে সমস্ত খাবার খেয়ে নেয়, he ate all the food. ফার্স্ট থেকে আমরা অপশনস গুলো একটু দেখে অ্যানালাইসিস করি। বলছে বিকজ he was feeling sick he ate all the food, মানে আমার খুব শরীর অসুস্থ লাগছিল তার জন্য আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি, না, এটা তো হতে পারে না। although he was feeling sick he ate all the food, এটাই একমাত্র হতে পারে। although মানে কি, যদিও, তো so that he was feeling sick, in case he was feeling sick he ate all the food, তো এগুলো তো একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, পড়েই বোঝা যাচ্ছে কি মানে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, although he was feeling sick he ate all the food. ওকে, নেক্সট, কন্টেন্টেড। কন্টেন্টেডের অ্যান্টোনিম চাই। তো কন্টেন্টেড মানেটা হচ্ছে সন্তুষ্ট, তো দ্যাট ইজ satisfied. Okay, satisfied or feeling happiness, মানে I am feeling very contented, এরকম যদি বলি
তাহলে ফিলিং হ্যাপিনেস, মানে তুমি একদম সন্তুষ্ট, একদম স্যাটিসফাইড আছো, সেক্ষেত্রে আমরা কন্টেন্টেড কথাটা ইউজ করব। তো এর অপোজিট একদম ফার্স্টেরটাই হওয়া উচিত, ডিসস্যাটিসফাইড, মানে তুমি একদম সন্তুষ্ট না, তুমি অসন্তুষ্ট। প্লিজড মানে তো খানিকটা সিনোনিমের মতো হয়ে গেল আর কি। কমফোর্টেবল, থ্যাঙ্কফুল, এগুলো তো একদম পজিটিভ ওয়েতে যাচ্ছে, বাট আমাকে একটা নেগেটিভ ওয়েতে বিচার করতে হবে, যে স্যাটিসফায়ার উল্টোটা আমাকে দেখতে হবে, সেটা কিনা ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, ডিসস্যাটিসফাইড শুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ কন্টেন্টেড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, টু রান আফটার। টু রান আফটার মানে কি বলতো, অনেকটা মানে ধাওয়া করা, মানে কোনো জিনিসকে ধরো তুমি টার্গেট করে এগিয়ে চলছো খানিকটা, সেটাকে বলা হয় টু রান আফটার। সেটা যে কোনো কিছু হতে পারে। তো রাশ, রেস, পারসু, স্প্রিন্ট, এবার এর মধ্যে কোনটা কারেক্ট হবে? তো রান আফটার মানে আমি যেটা বললাম তোমাদের, যে এটা হচ্ছে একটা অ্যাচিভ করার পেছনে, যদি তুমি ধরো সেই জিনিসটার পিছনে ধরো তুমি লেগে আছো যে আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো, যেমন তোমরা সিলেকশন নিয়েই ছাড়বে, ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো পারসু। ওকে, রেসের সাথে আবার গুলিয়ে ফেলো না, রেস কিন্তু নয় অ্যাকচুয়ালি, এটা হবে পারসু। টু রান আফটার মিনস পারসু। থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, পেঙ্গুইনস হ্যাভ ভেরি শর্টার উইংস। এখানে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে সেটা খুঁজে বার করতে হবে। এবার দেখো পেঙ্গুইনস এখানে প্লুরাল আছে, তার সাথে হ্যাভ তো ঠিকই আছে, ভেরিও ঠিক আছে, শর্টার উইংস। এবার শর্টার আমি বলছি মানে কম্পারেটিভ ডিগ্রি, তার মানে আমি কারোর সাথে তুলনা করছি, কিন্তু এখানে তো আর কিছু নেই যার সাথে আমি তুলনা করছি, তাই না? তাহলে আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি অথচ কারোর সাথে তুলনাও করছি না, তাহলে এখানে কি শর্টার হবে? নিশ্চয়ই হবে না, এখানে হবে শর্ট, তাই না? পেঙ্গুইনস হ্যাভ ভেরি শর্ট উইংস। তো আনসারটা দেখে নিই, হ্যাঁ আনসারটা হলো থার্ড ওয়ান, যেটা কিনা ভেরি শর্টার। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়াজ কিন সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স। হি ওয়াজ কিন সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স। আচ্ছা, এবার দেখো হি ওয়াজ মানে সেকেন্ড পোর্শনটায় আমি কোনো এরর দেখতে পাচ্ছি না। ওকে, কিন সেট অ্যান এক্সাম্পল তো অপশনেই নেই, ফর আদার্স, ফর আদার্সেও কোনো সমস্যা নেই, ফর আদার্স ঠিক আছে। কিন সেট কি এখানে হবে? ভালো করে ভেবে দেখো, হি ওয়াজ কিন সেট হবে না, হি ওয়াজ কিন টু সেট অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল আমি সেট করতে চলেছি, তো হি ওয়াজ কিন টু সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স। সো ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট। তো ক্লোজ টেস্ট আমরা দেখে নেব যে কি বলতে চাইছে, প্যারাগ্রাফটা একবার পড়ে নেব। সুন আফটার দ্য ভিজিটার্স লেফট দ্য রুম দ্য আর্টিস্ট কেম ইন, হি ওয়াজ রেডি ড্যাশ অন দ্য পোর্ট্রেট, he had always hoped that dash portrait would bring him great acclaim, it dash turning out really well, a smile appeared on dash face as he thought of it, then he dashed to the canvas and uncovered it, he was shocked to see that somebody has scratched the entire painting with a knife. তো এখানে একজন আর্টিস্টের সম্পর্কে বলা হচ্ছে যে সে হয়তো কোনো তার পোর্ট্রেট রিপ্রেজেন্ট করতে চলেছে এবং সেই পোর্ট্রেটের সাথে কিছু একটা আনফর্চুনেট জিনিস ঘটে গেছে, সে তার পোর্ট্রেটটা কেউ নাইফ দিয়ে নষ্ট করে দিয়েছে। তো এইটা হলো এই যে প্যারাগ্রাফটা দিয়েছে সেটার একটা জিস্ট। ওকে, তো চলো আমরা এবার এক এক করে ব্ল্যাঙ্কসগুলো ফিল করে দিই। তো সুন আফটার দ্য ভিজিটার্স লেফট দ্য রুম, দর্শকদের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর যে আর্টিস্ট ছিল, যে শিল্পী ছিল, সে ভিতরে এলো, কেম ইন। ওকে, তো হি ওয়াজ রেডি ড্যাশ অন দ্য পোর্ট্রেট, হি ওয়াজ রেডি ড্যাশ অন দ্য পোর্ট্রেট। এবার হি ওয়াজ রেডি ওয়ার্কিং অন দ্য পোর্ট্রেট, হি ওয়াজ রেডি ওয়ার্কড অন দ্য পোর্ট্রেট, হি ওয়াজ রেডি ওয়ার্ক না, হি ওয়াজ রেডি টু ওয়ার্ক। তো অফকোর্স হি ওয়াজ রেডি টু ওয়ার্ক। ওকে, হি ওয়াজ রেডি টু ওয়ার্ক অন দ্য পোর্ট্রেট। ওকে, ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। সে পোর্ট্রেটটার উপর কাজ করতে চলেছে, হি ওয়াজ রেডি, পোর্ট্রেটের উপর কাজ করার জন্য সে রেডি। ওকে, নেক্সট হচ্ছে হি হ্যাড অলওয়েজ হোপড দ্যাট ড্যাশ পোর্ট্রেট উড ব্রিং হিম গ্রেট অ্যাক্লেম। এবার দেখো এই ড্যাশ পোর্ট্রেট মানে পোর্ট্রেটটার কথা যেটা অলরেডি আগের সেন্টেন্সে বলা হয়ে গেছে সেটা সম্পর্কে বলছে। তাহলে এখানে কি হবে, দিস পোর্ট্রেট, দ্যাট পোর্ট্রেট, ইট পোর্ট্রেট, দিস পোর্ট্রেট। ফার্স্ট অফ অল তো লাস্ট অপশন হবেই না, কারণ দিজের সাথে তো আমার প্লুরাল চাই, এখানে তো একটা পোর্ট্রেটের কথা বলা হচ্ছে, তাই না? তো দিস তো হবে না, ইট পোর্ট্রেট তো কিছু সেরকম হয় না, তাহলে আইদার দিস দ্যাট, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি তো এখনই এই পোর্ট্রেটটার কথা বললাম, আমি এই জিনিসটাকে ইন্ডিকেট করতে চাইছি, তাহলে আমি অবশ্যই দিস ইউজ করব, যেটা আমি এখনই যে জিনিসটা সম্পর্কে আমি আলোচনা করলাম, তো সেজন্য আমি অবশ্যই দিস ইউজ করব। তো শুড বি ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, he had always hoped that these portrait would bring him great acclaim. Okay, next question, it dash
টার্নিং আউট রিয়েলি ওয়েল। এখন ইটের পর আর কি হতে পারে? ইজ হবে, নয়তো ওয়াজ হবে, কারণ আর ওয়ার তো হতে পারে না। ইট তো ইটের পর তো আর ওয়ার হবে না, কারণ ইট তো একটা থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে। তো এখানে যে প্যাসেজটা চলছে সেটা হচ্ছে আমাদের পাস্টে চলছে, তো অবশ্যই আমি এখানে ওয়াজই নেব, তাই না? সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ইট ওয়াজ টার্নিং আউট রিয়েলি ওয়েল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আ স্মাইল অ্যাপিয়ার্ড অন ড্যাশ ফেস অ্যাজ হি থট অফ ইট। এখন আ স্মাইল অ্যাপিয়ার্ড অন ড্যাশ ফেস মানে কি? এই আর্টিস্টের কথাই তো বলা হচ্ছে, তাহলে তার ফেসে স্মাইল অ্যাপিয়ার করছে, তাহলে অবশ্যই এখানে হিজই হওয়া উচিত। অপশন স্যার কি বা দেখবো আমরা, তাই না? স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেসই হবে, তাহলে সেই অনুযায়ী সেকেন্ড ওয়ান কারেক্ট আনসার হওয়া উচিত। দেখে নেওয়া যাক আনসারটা। হ্যাঁ, সেকেন্ড ওয়ান, স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেস অ্যাজ হি থট অফ ইট। ওকে, চলো এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন, এবং এই সেশনটারও লাস্ট কোয়েশ্চেন, ক্লোজ টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন। সেটা কি হবে? দেন হি ড্যাশ টু দ্য ক্যানভাস অ্যান্ড আনকভার্ড ইট। এবার এখানে হয়তো তোমাদের একটু কনফিউশন হতে পারে যে মানে এখানে কি বলতে চাইছে, যে সে ক্যানভাসটার কাছে গেল এবং সেটাকে আনকভার করলো। এবার দেন হি রিচড টু দ্য ক্যানভাস, এখন রিচড টু দ্য ক্যানভাস, আমি রিচড কথাটা তখন ইউজ করবো না যখন ধরো আমি কোথাও মানে কোনো গন্তব্যস্থলে আমি কোনো পৌঁছানোর চেষ্টা করছি, রিচ দ্য ডেস্টিনেশন, কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছি। এখানে তো আমি ঘরের মধ্যেই ক্যানভাস রেখে দিয়েছি, সে ক্যানভাসটার কাছে গিয়ে আমি সেটাকে আনকভার করবো, তো সেখানে কি আমি রিচ ইউজ করবো? নিশ্চয়ই করবো না। ওকে, অ্যাপিয়ার্ড হওয়ার এখানে কিছু ব্যাপার নেই যে সে অ্যাপিয়ার হবে। অ্যারাইভও কিন্তু সেম ভাবে আমরা যেখানে রিচের ক্ষেত্রে, ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা রিচটা ইউজ করি, ঠিক সেম ভাবে অ্যারাইভটাও আমরা তখনই ইউজ করবো যে অ্যারাইভ, আমরা কোনো ডেস্টিনেশনে অ্যারাইভ করেছি। তো এখানে ক্যানভাসের হি অ্যারাইভ টু দ্য ক্যানভাস এরকম তো হতে পারে না। সো লাস্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার, কি সে ক্যানভাসের কাছে আসলো। ওকে, হি কেম টু দ্য ক্যানভাস, এটা তো আমরা বলতে পারি যে আমি ক্যানভাসের কাছে আসলাম। হি কেম টু দ্য ক্যানভাস অ্যান্ড আনকভার্ড ইট। So fourth one should be the correct answer, and the rest sentence is he was shocked to see that somebody had scratched the entire painting with a knife. Uncover করার পর সে পোর্ট্রেটটা দেখে পুরো শকড হয়ে গেল, কেননা কেউ সেটাকে পুরো এন্টায়ার পেন্টিংটাকে ছুরি দিয়ে একদম স্ক্র্যাচ করে দিয়েছে। তো আজকে আমাদের সেশনটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা বেনিফিশিয়াল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মোটিভেট করতে পারো একটা লাইক করে, এবং এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে। এরকম আরও কতগুলো এমটিএস এর লাস্ট ইয়ারের শিফট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এমটিএস এক্সামের আগে। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই সেশনটা কেমন লাগলো। দ্যাটস অল, থ্যাংক ইউ।